নমস্কার, আমার চ্যানেলে আবার প্রত্যেককে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি মিডিয়াসিস্টের Q3 রেজাল্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতেই আমি মিডিয়াসিস্টের সম্পূর্ণ বিজনেস মডেলটা আলোচনা করেছিলাম। আপনারা যারা দেখেননি আমার চ্যানেলে ভিজিট করে সেটা দেখতে পারেন, বা আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়েও আপনারা দেখতে পারেন। আজকে ব্রিফলি আমি কোম্পানির বিজনেস মডেলটা আলোচনা করব এবং সেই সঙ্গে তার ফিনান্সিয়াল পারফরম্যান্স, বিজনেস হাইলাইটস এবং কনকল থেকে ম্যানেজমেন্টের কমেন্ট্রি এবং বিজনেসের কিছু ইনসাইটস নিয়ে আলোচনা করব এবং সবশেষে নিজের একটা বক্তব্য রাখবো যে কোম্পানি কি রাইট ডিরেকশানে যাচ্ছে কি যাচ্ছে না, বা কোম্পানির ওভারঅল রেজাল্ট নিয়ে আমার মন্তব্য কী। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মিডিয়াসিস্ট হলো একটি থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। এবার থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর কী কাজ করে না, ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে পলিসি হোল্ডারদের ক্লেম প্রসেস করে আর সেটেল করে। এটাই মেন কাজ থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। এছাড়াও আরও কিছু কিছু কাজ আছে, তো এটাই কোর বিজনেস। এবার ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে যে এই কাজটা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর করে বা টিপিএ করে, তার বিনিময়ে এরা একটা ফি চার্জ করে। এই ফিটাকে বলা হয় টেক রেট বা ইল্ড বলা হয়। সিম্পল, এটাই বিজনেস মডেল। এবার কোম্পানিকে আমরা বলতে পারি হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির একটা প্রক্সি। তার কারণ হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যত গ্রো করবে, মিডিয়াসিস্টের রেভিনিউ তত বাড়বে। একদম সিম্পল ভাষায়, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে মিডিয়াসিস্ট ওতপ্রোতভাবে জড়িত। ইন্স্যুরেন্স কোম্পানি যত পেনিট্রেট করবে ভারতে, ততই মিডিয়াসিস্টের রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো এটাই ব্রিফলি আমি ডিসকাস করে নিলাম মিডিয়াসিস্ট সম্পর্কে। এবার আমরা মিডিয়াসিস্টের ফিনান্সিয়াল পারফরমেন্স সম্পর্কে ডিসকাস করব। যদি মিডিয়াসিস্টের ইনভেস্টার প্রেজেন্টেশন আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো কোম্পানি কিন্তু Q3 এর বেশি কিছু ডেটা দেয়নি। কোম্পানি মেনলি 9 মান্থসের, মানে মার্চ থেকে একদম ডিসেম্বরের এন্ড পর্যন্ত এই 9 মান্থসের ফুল ডেটাটা দিয়েছে, এবং সেই ডেটাটাই আমরা আজকে বিশ্লেষণ করব এবং ইনসাইটস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কোম্পানি যদি আমি অপারেটিং রেভিনিউ দেখি, তাহলে অপারেটিং রেভিনিউ বেড়েছে 14.2%, যার মধ্যে 10.3% গভর্নমেন্ট বিজনেস থেকে এসছে এবং 4.9% ইন্টারন্যাশনাল বিজনেস থেকে এসছে। এবার কোম্পানির রেভিনিউ যেরকম গ্রো হয়েছে 14.2%, ইবিডটা কিন্তু তার চেয়ে বেশি গ্রো হয়েছে 17.7%, এবং প্যাট ইন্টারেস্টিংলি 53.6% বেড়েছে। এবার কেন প্যাট এতটা বাড়লো সে সম্পর্কে আমি পরে ডিসকাস করব। এবার কোম্পানির যে মার্জিন, সেটা প্রিভিয়াস ইয়ারে ছিল, এই সেম পিরিয়ডে ছিল 20.6%, যেটা বেড়ে 21.2% হয়েছে, যার জন্য কোম্পানির ইবিডাটা ইনক্রিজ হয়েছে রেভিনিউয়ের তুলনায়। রেভিনিউ বলেছি 14.2%, ইবিডাটা মানে অপারেশনাল লেভারেজ পেয়েছে বলা যেতে পারে কোম্পানি। এছাড়াও কোম্পানির ক্যাশ বা ইকুইভ্যালেন্স আছে 266 crores কাছাকাছি। এবার আমি কোম্পানির অপারেশনাল হাইলাইটসের কথায় আসি। তো কোম্পানির যদি আমরা টোটাল পিইউএম দেখি, এবার পিইউএম মানে কি, প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্ট, মানে কোম্পানি কতটা প্রিমিয়াম ম্যানেজ করে। তাহলে কোম্পানি টোটাল যে প্রিমিয়াম ম্যানেজ করে সেটা ইনক্রিজ হয়েছে 16.6%, যার মধ্যে গ্রুপ প্রিমিয়াম ইনক্রিজ হয়েছে, প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্ট বলা ভালো, ইনক্রিজ হয়েছে 14.7%, এবং রিটেল প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্ট রিটেল পিইউএম ইনক্রিজ করেছে 31.2%। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে রিটেলে গ্রোথটা অনেক বেশি হয়েছে গ্রুপ পিইউএমের তুলনায়। এবং যদি মার্কেট শেয়ারের কথা বলি, তাহলে টোটাল প্রিমিয়ামে মার্কেট শেয়ার কিন্তু কোম্পানির ইনক্রিজ হয়েছে, যেটা আগের বছর ছিল 19.2%, সেটা বেড়ে হয়েছে 19.8%। এবং এই সময়ের মধ্যে কোম্পানি 3টে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করেছে। সেই 3টে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কোম্পানি রিটেল সেগমেন্টে টাই আপ করেছে, এটা ইম্পর্ট্যান্ট। এবং তার যে বুক, তার 100% ভিজিবিলিটি আছে কোম্পানির কাছে। এবং গ্রুপ সেগমেন্টে কোম্পানির রিটেনশন রেট কিন্তু আগের তুলনায় ইমপ্রুভ হয়ে 95% হয়েছে, যেটা ইম্পর্ট্যান্ট। এছাড়াও এই সময়ে বা এই কোয়ার্টারে বলা যেতে পারে কোম্পানি অনেকগুলো ইভেন্ট অর্গানাইজ করেছে তাদের ভিজিবিলিটি বাড়ানোর জন্য এবং অ্যাওয়ারনেস কিছুটা বাড়ানোর জন্য, এবং সেটা তাদের আদার এক্সপেন্সেও কিছুটা প্রভাব ফেলেছে, সেটা আমরা একটু পরেই আলোচনায় আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার কনকল থেকে ম্যানেজমেন্টের বক্তব্য এবং কিছু বিজনেস ইনসাইটস দেখে নেব। ওকে, সবার প্রথমে ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির যে টেলউইন্ড, এটা নিয়ে ডিসকাস করেছে। তো গভর্নমেন্টের একটা পুশ আছে, সেটা আমরা বুঝতেই পেরেছি রিসেন্ট বাজেট থেকে। কোম্পানির ম্যানেজমেন্টও সেটার দিকেই ইঙ্গিত করেছে। অ্যাকচুয়ালি কোম্পানির ম্যানেজমেন্টের বক্তব্য এটাই
যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিটাকে এত বেশি পুশ করছে যে আগামী দিনে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি অনেক বেশি পেনিট্রেট করবে, এটা ধরাই যেতে পারে। এবার তার কারণ হিসাবে যেটা বলেছে গভর্নমেন্ট তার বাজেটে এবং কোম্পানি তার কনকলসে বলেছে, সেটা হচ্ছে যে বাজেটে এবছর এফডিআইয়ের যে স্টেক, সেই স্টেকটা কিন্তু 74% থেকে বাড়িয়ে 100% করেছে। এর ফলে কি হচ্ছে, এবং এফডিআইয়ের যে পার্টিসিপেশন, এর যে নিয়ম, সেই নিয়মের কিছুটা শিথিলতা এনেছে আর কি, যার জন্য এফডিআই খুব ইজিলি পার্টিসিপেট করতে পারবে বা বেটার বা অনেক করে কোম্পানি কিন্তু এই সেক্টরে আসবে কম্পিট করার জন্য, যেটা ইন্স্যুরেন্স অ্যাজ এ হোল সেক্টরকে গ্রো করবে। এবং ইন্স্যুরেন্স সেক্টর গ্রো করলে মিডিয়া সিস্টেমের মতো প্লেয়ারদের আরও রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। এটা আমি আগেই বলেছি যে এটা ইন্স্যুরেন্স সেক্টরে অ্যাকচুয়ালি প্রক্সি বলা যেতে পারে। এছাড়াও এই বাজেটে পিএম জন আরোগ্য যোজনা এর আন্ডারে কিন্তু গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে। এবং কিছুদিন আগেও ভারত সরকার অ্যানাউন্স করেছে যে সিনিয়র সিটিজেনদের ফ্রিতে কেয়ার দেবে। তো এই সমস্ত কিছুই অ্যাকচুয়ালি লো ইনকাম গ্রুপ বা এজেড গ্রুপ, এদেরকে সবাইকে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য। তো যত বেশি লোক ইন্স্যুরেন্সের আওতায় আসবে, যত ইন্স্যুরেন্স পেনিট্রেশন বাড়বে, তত কিন্তু মিডিয়া সিস্টেমের মতো কোম্পানির বেটার হবে। এবং শুধু মিডিয়া সিস্টেম নয়, ইন্স্যুরেন্স সেক্টরে যত প্লেয়ার্স আছে সবার কিন্তু বেটার পারফর্ম করবে সবাই। মিডিয়াসিস রিসেন্টলি একটা কিউআইপি অ্যানাউন্স করেছে 350 কোটির। এবার 350 কোটির কেন ফান্ড রেজ তারা করছে সে বিষয়ে কিন্তু কোনো তারা ক্ল্যারিফিকেশান দেয়নি। ইনভেস্টাররা কোশ্চেন করেছে কনকলে যে কেন এই 350 কোটির প্রয়োজনীয়তা হচ্ছে। তো কোম্পানির বক্তব্য এটাই যে আমরা এখন যে সিচুয়েশান দেখছি এটা ফেভারেবল দেখছি গ্রো করার জন্য। তো কোম্পানির অতীতে অনেক অ্যাকুইজিশন করে বড় হয়েছে। তো আমি আশা করছি যে কোম্পানি এই 350 কোটি থেকে এই 350 কোটি নিয়ে কোনো অ্যাকুইজিশনই করবে। তবে কোন অ্যাকুইজিশন করবে সেটা কোম্পানি ডিসক্লোজ এখনই করছে না, কারণ এটা করাটা অনেকটা সেবি রুলের বিরুদ্ধেই হবে। ওকে, তো আমাদের কোম্পানির অ্যানাউন্সমেন্টগুলোকে লক্ষ্য রাখতে হবে যে কোম্পানি টাইম টু টাইম অ্যাকচুয়ালি আপডেট দিয়ে দিবে যে কোম্পানি কোন কোম্পানিকে অ্যাকোয়ার করছে বা কী করছে, 350 কোটি টাকা নিয়ে কী করছে, সেটা আমরা কোম্পানির অ্যানাউন্সমেন্ট থেকে আমরা বুঝতে পেরে যাব। আচ্ছা, এই কোয়ার্টারে কোম্পানির প্যাট যে 53.6% যে ইনক্রিজ করেছে, তার মেন কারণ হলো একটা ডিফার্ড ট্যাক্স আছে। এটা অ্যাকচুয়ালি কোম্পানি যে টিপিএটাকে নিজের আয়তায় এনেছে, রাক্সা টিপিএ, সেই রাক্সা টিপিএ গত বছর ডিসেম্বরে এই অ্যাকুইজিশনটা কমপ্লিট করেছে। তো তার জন্য একটা ট্যাক্স রিভার্সাল পেয়েছে, সেই জন্যই কোম্পানির প্যাটটা এতটা বৃদ্ধি হয়েছে। এবং কোম্পানি বলে এটা একটা ওয়ান টাইম রিভার্সাল। এবং কোম্পানি পুরো বছরের যে এস্টিমেটটা দিচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 19% কোম্পানির ওভারঅল ট্যাক্স থাকবে এই বছর। কোম্পানি তার কন্ট্রাক্ট লায়াবিলিটি জানিয়েছে যে তার কন্ট্রাক্ট লায়াবিলিটি 227 কোটি। এবার কন্ট্রাক্ট লায়াবিলিটি কী বা এর কতটা গুরুত্বের আগের ভিডিওতে ডিসকাস করেছি, তবে এই ভিডিওতেও আমি একটা ব্রিফলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট লায়াবিলিটি হচ্ছে এমন একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা কোম্পানি অ্যাকচুয়ালি আগেই পেয়ে গেছে। যদি আমরা একটু বেসিক থেকে বলি, তাহলে আমরা যখন কোনো পলিসি, হেলথ ইন্স্যুরেন্স পলিসি রিনিউ করি বা নতুন কোনো পলিসি নিই, তাহলে আপফ্রন্ট কিন্তু ফিটা আমরা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকেই আমরা দিয়ে দিই। ওকে, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপফ্রন্ট ফিটা আমরা পে করে দিই। সেই ইন্স্যুরেন্স কোম্পানি সেই পুরো পেমেন্টটা নিয়ে কিছুদিন পর মিডিয়াসিস্টকে দেয়। এবার মিডিয়াসিস্টকে যে পেমেন্টটা দিচ্ছে, সেই মিডিয়াসিস্ট কিন্তু পুরো টাকাটা আপফ্রন্ট পেয়ে যাচ্ছে। কিন্তু মিডিয়াসিস্ট যে রেভিনিউটা বুক করে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পুরো রেভিনিউটা কিন্তু তাদের পিএনএলে তারা শো করে না। তারা 365 দিয়ে ভাগ করে তারা পার ডে রেভিনিউ কতটা হচ্ছে সেটাই তারা বুক করে। তো অ্যাকচুয়ালি এই বছর 31 মার্চ অবধি যতটা রেভিনিউ তারা বুক করবে সেটা এই বছরের পিএনএলে থাকবে। কিন্তু 31 মার্চের পরে যেটুকু তারা এবছর বুক করেনি, যেটুকু তারা পরের বছর বুক করবে, কিন্তু তার পেমেন্টে তারা এই বছরই পেয়ে গেছে, সেই অ্যামাউন্টটাকেই বলা হয় কন্ট্রাক্ট লায়াবিলিটি। এবং এই কন্ট্রাক্ট লায়াবিলিটি একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই মিডিয়া সিস্টেমের মতো প্লেয়ারদের ক্ষেত্রে, যেটা এখন 227 কোটি। তো এটা আমাদের সবসময় ট্র্যাকে রাখতে হবে। ওকে, আচ্ছা, কোম্পানির এই যে কোয়ার্টারে গ্রুপ প্রিমিয়াম একটু স্লাগিশলি গ্রোথ দেখিয়েছে। তার কারণ হিসাবে কোম্পানি দুটো জিনিস বলেছে। একটা তো বলেছে যে Q2 আর Q3 ইউজুয়ালি কোম্পানির ক্ষেত্রে একটা স্লাগিশ কোয়ার্টার হয়ে থাকে। এছাড়াও কোম্পানি বলেছে যে এমপ্লয়মেন্ট গ্রোথ এই কোয়ার্টারে একটু কম ছিল। এবার
এমপ্লয়মেন্ট গ্রোথ কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ প্রিমিয়ামকে এখন ড্রাইভ করছে। এমপ্লয়মেন্ট গ্রোথ যত বাড়বে গ্রুপ প্রিমিয়ামের গ্রোথটাও তত বাড়বে, কিন্তু এই কোয়ার্টারে এমপ্লয়মেন্ট গ্রোথ ততটা হয়নি, তাই গ্রুপ প্রিমিয়ামটা অতটা বাড়েনি। সেই তুলনায় রিটেল সেগমেন্টে কিন্তু অনেক বেশি গ্রো করেছে। তার আরেকটা কারণও হলো রিটেল সেগমেন্টে 3টে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করেছে কোম্পানি। তো কোম্পানি আশা করছে যে ভবিষ্যতে কিন্তু বা কামিং কোয়ার্টারগুলিতে কিন্তু বেটার পারফরমেন্স হবে এবং রেভিনিউ আরও বেটারভাবে শো করবে পিএনএল। আচ্ছা, ইল্ডের বিষয়েও কিন্তু কোম্পানি মানে ইনভেস্টারের কিছু কোশ্চেন ছিল, ইল্ড কি কমে যাচ্ছে বা ইল্ড সংক্রান্ত একটা কনসার্ন ছিল। তো আমরা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি একটা কি রিস্ক হচ্ছে এই ইল্ড। কোম্পানি প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্টও কোম্পানির বাড়ছে, কিন্তু ইল্ডটা কিন্তু একটা সবসময় একটা কনসার্নিং ফ্যাক্টর। ইল্ড যদি কোম্পানির কমতে থাকে, মানে যেটা টেক রেট, মানে যেটা যে ফিটা চার্জ করে মেনলি বলা যেতে পারে ইন্স্যুরেন্স কোম্পানিকে মিডিয়াসিস্ট, সেই ইল্ডটা যদি কমতে থাকে, মানে লো ইল্ডিং যদি প্রিমিয়াম কোম্পানি সেল করে বা কোম্পানি ম্যানেজ করে, তাহলে কিন্তু কোম্পানির রেভিনিউতে তার ইম্প্যাক্ট পড়বে। তো ইল্ডটা সবসময় একটা কনসার্নিং ফ্যাক্টর এবং এই ইল্ডটাও কিন্তু ট্র্যাকে রাখতে হবে। তো একজন এই কনসার্নটা প্রকাশ করেছিল, কিন্তু কোম্পানি এটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। কোম্পানি বলেছে যে ইল্ডের সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ নেই এবং কোনো ডিক্লাইনও আসেনি। তো এটা একটা গুড নিউজ বলা যেতে পারে। এছাড়া আদার এক্সপেন্স সম্পর্কিত একটা কোশ্চেন করেছিল একজন ইনভেস্টার। তো আদার এক্সপেন্সে কিন্তু একটা বিশাল বড় জাম্প দেখা দিয়েছে। তো এই আদার এক্সপেন্সে এই জাম্পটার কারণ হচ্ছে কোম্পানি এই কোয়ার্টারে বেশ কিছু ইভেন্ট করেছে, আগেই বলেছি। তো এই ইভেন্টগুলোর কারণে কোম্পানির মার্জিন কিছুটা শ্রিঙ্ক করেছে। এই ইভেন্টগুলো অ্যাকচুয়ালি কোম্পানির অ্যাওয়ারনেস এবং ভিজিবিলিটি বাড়ানোর জন্যই। তো এটা ওয়ান টাইমই। এবার কোম্পানি এর ফলে প্রায় 1.5% মতো মার্জিন ডিক্রিজ করেছে। ওকে, তো কোম্পানি বলছে যে আগের যে অ্যাকুইজিশনগুলো কোম্পানি করেছে তার ফল কিন্তু এই কোয়ার্টারেই কোম্পানি দেখতে পেয়েছে, এবং কোম্পানির যদি এই মার্জিন স্ট্রিংটাকে যদি আমি এক্সক্লুড করি, যদি ছেড়ে দিই এই ওয়ান টাইম কস্টটাকে, তাহলে কিন্তু কোম্পানির মার্জিন প্রায় 22%-এর কাছাকাছি দাঁড়াবে এবং আগামী দিনে কোম্পানির মার্জিন আরও ইনক্রিজ করতে পারে বলে আশা করছে কোম্পানির ম্যানেজমেন্ট। এছাড়া টিপিএর পেনিট্রেশন নিয়েও কিছু ইনভেস্টারের কোয়ারি ছিল যে টিপিএ অ্যাকচুয়ালি কতটা মার্কেট শেয়ার এখন গেইন করছে। এখন যখন আমরা আরএইচপি দেখেছিলাম তখন টিপিএ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় 54% মতো ছিল। তো কোম্পানির এখনকার বক্তব্য যে প্রায় 70-75% গ্রুপ প্রিমিয়াম টিপিএ হ্যান্ডেল করে, কিন্তু রিটেল সেগমেন্টে 30-35% প্রিমিয়াম হ্যান্ডেল করে টিপিএ। কিন্তু টোটাল সেগমেন্টে প্রায় 50-50 এখন রেশিও রয়েছে যেটা টিপিএ হ্যান্ডেল করে। ওকে, এবং কোম্পানির যদি বর্তমান যদি ক্লায়েন্ট দেখি, মানে কোম্পানি গ্রুপ সেগমেন্টে 28টা ইন্স্যুরেন্স কোম্পানির সাথেই টাই আপ রয়েছে, কিন্তু রিটেল সেগমেন্টে 28টার মধ্যে 16টার সাথে টাই আপ রয়েছে। কিন্তু আরএইচপি যখন কোম্পানি 1 বছর আগে যখন প্রকাশ করেছিল তখন কিন্তু 11-12টার সাথে টাই আপ ছিল, সেখান থেকে কোম্পানি আজকে 16টায় এসেছে। তাহলে কোম্পানি কিন্তু গত 1 বছরে অনেক রিটেল সেগমেন্টে অনেকটাই গ্রো করেছে, এটা বলা যেতেই পারে। একজন ইনভেস্টার ইওএম রেগুলেশন নিয়ে কিছু কোয়ারি করেছিল যে ইওএম রেগুলেশন কি কোম্পানির প্রফিটেবিলিটিতে কোনো ডেন্ট আনবে বা কোম্পানির রেভিনিউ কমিয়ে দেবে বা কোম্পানিতে কী এফেক্ট আনতে পারে ওভারঅল, এরকম একটা কোশ্চেন করেছিল। তো কোম্পানির বক্তব্য কী ছিল সেটা বলার আগে আমি জাস্ট একটু ব্রিফলি ডিসকাস করি ইওএম রেগুলেশনটা কী। ইওএম এর ফুল ফর্ম হচ্ছে এক্সপেন্স অফ ম্যানেজমেন্ট। তো ইন্স্যুরেন্স কোম্পানি আগে কী ছিল, ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন সেগমেন্টে একটা যে ম্যানেজমেন্ট ফি সেটার একটা লিমিট ছিল, যে সাব সেগমেন্ট এ একটা সেগমেন্ট, বি একটা সেগমেন্ট, সি একটা সেগমেন্ট। এ সেগমেন্টে একটা লিমিট আছে, ধরো 5% ম্যানেজমেন্ট ফি 5% পর্যন্ত হতে পারে, বি সেগমেন্টে 10% পর্যন্ত হতে পারে, সি সেগমেন্টে 2% পর্যন্ত হতে পারে। তো বিভিন্ন সেগমেন্টের জন্য বিভিন্ন ক্যাপ ছিল, বিশেষ করে ম্যানেজমেন্ট ফিতে। তো বর্তমানে এই ইওএম রেগুলেশনে কী হয়েছে, সেই সাবসেগমেন্টের সমস্ত ক্যাপ বা লিমিট সব কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে এবং ওভারঅল ম্যানেজমেন্টের উপরে, মানে ওভারঅল ম্যানেজমেন্টের একটা ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই ফি ওভারঅল তুমি চার্জ করতে পারো। তো এর ফলে কী হচ্ছে, কোম্পানির ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি বাড়ছে, যে কোম্পানি এই সেগমেন্টে বেশি পুশ করতে পারে, এই সেগমেন্টটাকে একটু কম পুশ করতে পারে, এই সেগমেন্টটা একটু বেশি পুশ করতে পারে। তো এইভাবে কোম্পানির কাছে একটা ফ্লেক্সিবিলিটি বেড়ে গেছে। তো কোম্পানির ক্ষেত্রে, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এটা একটা গুড সাইন। এবং এই রেগুলেশনের ফলে অ্যাকচুয়ালি আরও বেশি কম্পিটিটার এই সেক্টরে আসবে, এবং কম্পিটিটার যত এই সেক্টরে আসবে তত কী হবে, তত কোম্পানিদের মধ্যে কম্পিটিশান বাড়বে এবং
কাস্টমার সার্ভিসের দিকে সবার নজর থাকবে। এবার কাস্টমার সার্ভিস যে বেটার দিতে পারবে সেই ইন্স্যুরেন্স কোম্পানি গ্রো করবে। এবার থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর এমন একটা পজিশনে আছে, এরা কাস্টমার সার্ভিসকে কিন্তু তাদের প্রথম প্রায়োরিটি রাখে। তাই যত কম্পিটিশন আসবে অ্যাকচুয়ালি মিডিয়াসিস্টের মতো টিপিএদের কিন্তু প্রফিটেবিলিটি বা রেভিনিউ কিন্তু অ্যাকচুয়ালি বাড়বে আগামী দিনে। তো এটা ইউএম রেগুলেশন কোনোভাবেই নেগেটিভলি এফেক্ট করে না, বলা যেতে পারে পজিটিভলি এফেক্ট করে কোম্পানির রেভিনিউতে বা কোম্পানির ফিউচার অ্যাসপেক্টসে। ওকে, সবশেষে ম্যানেজমেন্ট তাদের যে ভ্যালু প্রপোজিশন সেটাকে কিন্তু একদম ক্লিয়ারলি মেনশন করেছে যে কোম্পানি কিন্তু কাস্টমার সেন্ট্রিক। কাস্টমারের মানে কাস্টমার বলতে এখানে বলছি যে যারা বেনিফিশিয়ারি আছে, মানে যে ফ্যামিলি মেম্বার্স, গ্রুপ মেম্বার্স, ইন্ডিভিজুয়াল যে কোনো, তারা যাতে সিমলেসলি স্বাস্থ্য পরিষেবাটা পায় সেইটার দিকে কিন্তু কোম্পানির সবার ফার্স্ট প্রায়োরিটি বা কোম্পানির সেটাই নজরে থাকে সবসময়। এবং সেকেন্ড কোম্পানির ভ্যালু প্রপোজিশন হচ্ছে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানিকে সেভিংস করিয়ে দেয়। কীভাবে সেভিংস করে? ফ্রড, ওয়েস্ট, অ্যাবিউজ এগুলো প্রিভেনশনের মাধ্যমে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির অনেক সেভিংস করায় এই মিডিয়াসিস্ট। তাই এই সমস্ত কারণে অতীতেও এই কোম্পানি গ্রো করেছে এবং আগামী দিনেও কোম্পানির বক্তব্য যে এই সমস্ত কারণগুলোর কারণেই আগামী দিনেও কোম্পানি গ্রো করতে থাকবে। তো এটাই মেনলি কনকল সামারি গেল। এবার আমি সবশেষে নিজের বক্তব্যটা দেবো। তো নিজের বক্তব্য দেওয়ার আগে জাস্ট একটা কথা বলবো। একটা কথা আছে, ওয়াকিং দ্য টক, মানে যে কথাটা কোম্পানির ম্যানেজমেন্ট বলছে সেই মতো করে দেখাচ্ছে। তো কোম্পানি অলওয়েজ একটা বক্তব্য থাকে যে আমরা ইন্ডাস্ট্রিকে বিট করব বা কমসে কম ইন্ডাস্ট্রির সঙ্গে চলবো। তো কোম্পানির প্রত্যেক কোয়ার্টার রেজাল্ট দেখলেই আমরা তার বুঝতে পারি যে কোম্পানি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিকে বিট করেই কোম্পানি, মানে ইন্ডাস্ট্রির গ্রোথ রেটকে বিটই করছে কোম্পানি। এবং বিট করছে কীভাবে বুঝতে পারি না, কন্টিনিউয়াসলি মার্কেট শেয়ার গেইন করছে এবং গ্রুপ সেগমেন্ট, রিটেল সেগমেন্ট দুটো সেগমেন্টেই গ্রো করছে। রিটেল সেগমেন্টে যে ট্যামটা আছে সেটা কিন্তু অনেক বেশি, গ্রুপ সেগমেন্টে অলরেডি কোম্পানির 28 ইন্স্যুরেন্সের সাথে টাই আপ রয়েছে, কিন্তু রিটেল সেগমেন্টে কিন্তু গ্রোথটা অনেক বেশি আসতে পারে ভবিষ্যতে। তো এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এছাড়াও কোম্পানি বেটার সার্ভিস দিচ্ছে তার প্রমাণ পাই আমরা কোম্পানির রিটেনশন রেট থেকে। কোম্পানির রিটেনশন রেট কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। আগে 94% ছিল, 94% থেকে ধীরে ধীরে এখন 95% এসছে। এটা কিন্তু কোম্পানির এফিসিয়েন্সিটাকেই প্রমাণ করে। এছাড়াও ইন্ডাস্ট্রি টেলউইন্ড কিন্তু কোম্পানিকে গ্রো করতে ভবিষ্যতে কিন্তু সাহায্য করবে। এবং ইন্ডাস্ট্রি টেলউইন্ড কারণ গভর্নমেন্টের পুশ আছে। আমরা অতীতে দেখেছি গভর্নমেন্ট যেখানে এক্সট্রা স্পেন্ড করে, গভর্নমেন্ট যেখানে বেশি পুশ দেয় যে সেক্টরগুলোতে, সেই সেক্টরগুলো কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি গ্রো করে। তো হেলথ ইন্স্যুরেন্স তেমনই একটা সেক্টর যেখানে গভর্নমেন্ট কিন্তু একদম ক্লিয়ার যে এই ইন্স্যুরেন্সের আওতায় সবাইকে আনবে। তো ইন্স্যুরেন্স পেনিট্রেশন যত বাড়বে স্বাভাবিকভাবে মিডিয়াসিস্টের মতো কোম্পানি গ্রো করবে। তো মিডিয়াসিস্টের রেজাল্ট এবং সামগ্রিক বক্তব্য আমার এতটাই। তো এই ভিডিও থেকে যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে তা জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। ধন্যবাদ।